আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তারেক রহমান তার মন্ত্রিসভা তৈরি করেছেন। প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং উপমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ মূল মন্ত্রিসভা হচ্ছে তার 50 জনের, সাথে 5 জন উপদেষ্টা পূর্ণমন্ত্রী মর্যাদায় এবং 5 জন প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা, 10 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। টোটাল 60 জনের একটা মন্ত্রিসভা তিনি তৈরি করেছেন। 60 জনের মন্ত্রিসভা দেশের উপরে 60 জন নতুন প্রভাবশালী ব্যক্তির আধিপত্য বিস্তার করা। যেখানে বাংলাদেশের ইউনূস সরকারের সময় আমাদের যে মন্ত্রী পরিষদ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল, সেটা ছিল 12 থেকে 15 জনের উপদেষ্টা পরিষদ ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তার উপদেষ্টা পরিষদ মোটামুটি ইউনূস সরকার থেকে 4 গুণ বেশি বড় করেছেন। একই লোকালিটি, একই লোকজন, তার দলীয় আধিপত্য থাকার পরেও তিনি এত বড় মন্ত্রিসভা কেন তৈরি করেছেন এবং এত বড় মন্ত্রিসভার মধ্যে তিনি চেইন অফ কমান্ড কীভাবে প্রতিষ্ঠা করবেন, জবাবদিহিতা কীভাবে প্রতিষ্ঠা করবেন, সুশাসন কীভাবে প্রতিষ্ঠা করবেন, সেগুলো কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যাবে। যেখানে সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা দেখেছি যে মন্ত্রিসভা সবসময় অনেক ফ্ল্যাট থাকে, খুব অল্প কিছু মন্ত্রী নিয়োগ করা হয়, তাদের দিয়েই দেশটাকে পরিচালনা করা হয়, যাতে কি হয়, পলিসিগুলো খুব দ্রুত ফ্লো হয়, ডিসিশনগুলো খুব দ্রুত ফ্লো হয়, কাজগুলো খুবই এফেক্টিভ হয়। কিন্তু তারেক রহমান আবার সেই পুরনো পদ্ধতিতে ফিরে গেছেন, যেখানে আমরা জানি ইকোনমি অফ এফিসিয়েন্সি বলে একটা ব্যাপার আছে, ডিগ্রি অফ ইকোনমিজ বলে একটা ব্যাপার আছে। এখন তিনি একজন মানুষ প্রধানমন্ত্রী, তার আন্ডারে তিনি কতজন মন্ত্রী রাখলেন? 59 জন মন্ত্রী রাখলেন। একজন মানুষ 59 জন লোককে তো দেখতে পারে না। নর্মালি যেটা দেখা যায় 4-5 জন, 10 জনের একটা টিম থাকে, তিনি করে ফেলেছেন 59 জনের একটা বিশাল বহর তিনি তৈরি করেছেন। প্রতিদিন যদি একজনের সাথেও মিটিং করেন, তার মানে 60 দিন লেগে যাবে এই টিমকে রিভিউ করতে, এই টিমের কার্যকলাপগুলো মোটামুটিভাবে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে, এদের দুর্নীতিগুলোকে তদন্ত করতে, দুর্নীতিগুলোর ব্যাপারে কথাবার্তা বলতে, এমন একটা ব্যাপার, যার মানে দেখা যাবে যে তিনি হয়তো তার আগামী 5 বছরের যে কর্ম পালন করবেন প্রধানমন্ত্রী, সেই সময়টা তিনি হয়তো অনেক মন্ত্রীর সাথে তিনি হয়তো একদিনও কথা বলতে পারবেন না, আধা ঘন্টাও কথা বলার মতো তিনি সময় দিতে পারবেন না। যার ফলে যেটা হবে, এটা স্রেতহস্তির একটা প্রশাসন, স্রেতহস্তির একটা সরকার হিসাবে তাদের কার্যক্রম শেষ করবে। এবং আমরা এর আগে একবার বলেছিলাম যে তার মন্ত্রিসভাটা এত বড় করে তিনি দেশের উপরে একটা বোঝা চেপে দিচ্ছেন, তার দলের উপরে বোঝা চেপে দিচ্ছেন। আলটিমেটলি দেখা যাবে যে তার দল এবং তার সরকার একটু একটু করে ব্যর্থতার দিকে হেঁটে যাবে। এখন এই যে তিনি মন্ত্রী নিয়োগ করলেন 60 জনের মতো, সেখানে বিতর্কিত কিছু নাম আছে। ঢাকা 10-এর যে এমপি রবিউলকে পূর্ণমন্ত্রী দিয়েছেন, তিনি খুনের দায়ে অভিযুক্ত আছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে পররাষ্ট্রমন্ত্রী দেওয়া হয়েছে। এখন ইউনূস সরকারে যারা ক্যাবিনেটে ছিল, ইউনূস সরকারে যারা উপদেষ্টা ছিল, তাদের বর্তমান সরকারে কোনো রকম সুবিধাজনক পজিশনে নেওয়ার কথা ছিল না, কারণ তারা নিরপেক্ষ। যদি এই সরকারের সাথে কোনোভাবে তাদের সংযোগ পাওয়া যায়, তাহলে তাদের নিরপেক্ষতা তারা হারাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি খলিলকে নিয়ে তারেক রহমান তার মন্ত্রিসভাকে অলরেডি বিতর্কিত করে ফেলেছেন। এখন খলিল হচ্ছে বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা ছিল। তিনি অনেক দিন ধরে আমেরিকাতে ছিলেন এবং সেখানে নানা জায়গাতে তিনি রজার খলিল হিসেবে পরিচিত ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে কাজ করার জন্য ইউনূস সরকার তাকে নিয়োগ দিয়েছিল। এবং আমরা যেটা বর্তমান অনেক সিচুয়েশন পর্যালোচনা করে যেটা বুঝতে পারি, তিনি মার্কিন সরকারের সাথে বেশ ভালো একটা রিলেশনশিপ রাখেন এবং মার্কিন সরকারের সাথে রিলেশনশিপ রাখার কল্যাণেই তিনি ইউনূস সরকারের স্থান পেয়েছেন।
এবং বাংলাদেশে বোয়িং বিমান কেনার ট্যাক্স পলিসি সেট করে দেয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নানা রকমের বাণিজ্য চুক্তি করা, তারেক রহমানের দেশে আসার জন্য যে পথ সুগম করে দেয়া, এগুলো সব কিছুর পেছনে রজার খলিল বা ডক্টর খলিলের একটা বড় ভূমিকা আছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিংটা হয়েছিল লন্ডনে, সেখানেও ডক্টর খলিলের একটা বড় ভূমিকা ছিল। ডক্টর খলিল পশ্চিমা যেই বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন তাদের মধ্য দিয়ে নানাভাবে নানাজন বিতর্কিত লোকজনের সাথে, নানা ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের সাথে তিনি তার সম্পর্ক তৈরি করতে পেরেছেন। এখন খলিল অবশ্যই একজন কোয়ালিফাইড পার্সন, কিন্তু আমাদের যেখানে প্রশ্ন সেটা হচ্ছে তিনি ইউনূস সরকারের একজন সুবিধাভোগী লোক ছিলেন, যেখানে নিরপেক্ষ থাকার কথা ছিল। সেই ব্যক্তি এখন যদি তারেক সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ পজিশনে থাকে, তাহলে ধরে নিতেই হবে যে সেই লোকটা তারেক সরকারের হয়ে নিরপেক্ষ সরকারের কাজ না করে পক্ষপাতিত্ব করেছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তারেক রহমান খলিলকে তার মন্ত্রিপরিষদে নেওয়ার মধ্য দিয়ে বিতর্কিত করেছেন। তারেক রহমানের যে 60 জনের মন্ত্রিসভা আছে, সেখানে আমরা দেখতে পেয়েছি অ্যাডভোকেটে আছেন মোটামুটি 10 থেকে 12 জন। সুতরাং এই যে অ্যাডভোকেট যারা আছেন, যারা উকিল মুক্তারি করেছেন, সে ধরনের লোকরা এই সরকারের মধ্যে মেজরিটি হয়ে গিয়েছে। এখন অন্যান্য প্রফেশনাল লোকজন কি বাংলাদেশে নয়? বাংলাদেশে কি 20 কোটি মানুষের 5 কোটি লোক কি উকিল? তাহলে এত লোককে কেন তারা নেবেন? সমাজের মধ্যে ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে না কেন? যোগ্যতা ভিত্তিক সমাজটা তৈরি হয়নি কেন? সব জায়গা থেকে সমান লোকদেরকে নেওয়া হয়নি কেন? তারেক রহমান তার মন্ত্রিপরিষদ তৈরি করেছেন, তিনি অ্যাডভোকেটদেরকে এত বেশি প্রাধান্য দিয়েছেন কেন? তিনি এটা দিয়েও তার মন্ত্রিসভাকে তিনি বিতর্কিত করেছেন। তারেক রহমান দেশে আসার জন্য তিনি যে বাধার কথা বলেছিলেন, আমরা দেখেছিলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল ইন্ডিয়াতে গিয়েছে, দুবাইতে গিয়েছে, নানা দেশে গিয়ে নানা পার্টির সাথে হয়তো নেগোশিয়েট করে তারেক রহমানের দেশে আসার পথটাকে সুগম করেছেন। আর দেশে এবং বিদেশে আমাদের যে পররাষ্ট্রনীতি যারা দেখেন, তাদের ইনফ্লুয়েন্সিয়াল যে বডিগুলো আছে, তাদের মধ্যে খলিলের একটা অ্যাকসেপ্টেন্সে আছে। আর বাংলাদেশের সাথে অনেকগুলো যে চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোতে খলিলের ভূমিকা আছে। আর খলিলের মধ্য দিয়ে হয়তো যারা বাংলাদেশে ডিপ স্টেটের হয়ে কাজ করে, তারা হয়তো সামনের দিনগুলোতে বাংলাদেশে আরও প্রাধান্য বিস্তার করতে পারে। সুতরাং সব দিক বিবেচনায় আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে, বিতর্কিত লোক নিয়ে তারেক রহমান বাংলাদেশে তার যে মন্ত্রিপরিষদ, প্রথম মন্ত্রিপরিষদ, সেখানে তিনি বিতর্ক তৈরি করেছেন এবং বিশাল বড় একটা মন্ত্রিসভা তৈরি করে তিনি আসলে একটা শ্বেতহস্তি যে সংস্কৃতি, সেটাকে চালু রেখেছেন। তিনি এদের কাছ থেকে খুব বেশি যে আউটপুট পাবেন, বাংলাদেশ যে খুব ভালো কিছু এদের কাছ থেকে পাবে, সেটা আমাদের মনে হয় না। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।